তো এই যে স্পোর্টস নিউট্রিশন এবং আমরা যারা সাধারণ মানুষ তাদের যে পুষ্টি এই দুটোর মধ্যে তফাৎ কি আছে? যাতে কার্বোহাইড্রেটও থাকবে, প্রোটিনও থাকবে, ফ্যাটও থাকবে। টোটাল ক্যালোরির 55 to 60% should come from carbohydrate, 10 to 15% from protein and 20 to 25% from fat. এটাই হচ্ছে নর্মাল রেশিও, যেখানে 50% should come from fruits and vegetables, ঠিক 25% should come from lean proteins and another 25% should come from cereals, grains. এই একটা প্লেট আমরা ফলো করতে বলি। শুধু ইনস্ট্যান্ট এনার্জি দিচ্ছে তা নয়, কার্বোহাইড্রেট কিন্তু গ্লুকোজ যেটা আমাদের মানে একদম অ্যাবজর্বেবল ফর্ম অফ কার্বোহাইড্রেট, সেই গ্লুকোজটা গ্লাইকোজেন হিসেবে মাসেল এবং লিভারে স্টোর থাকছে, এবং যখনই আমরা পারফরমেন্স করছি গ্লাইকোজেন ব্রেকডাউন হচ্ছে, উইথ দ্য হেল্প অফ গ্লাইকোজেনোলাইসিস প্রসেস গ্লুকোজ তৈরি হচ্ছে এবং এই গ্লুকোজটা ইউটিলাইজড হচ্ছে টু প্রডিউস এনার্জি। ফুড ইজ ফুয়েল। হ্যাঁ, মানে এইটা মানে বিশেষ করে যারা অ্যাথলিটরা যারা থাকেন তারা এটা খুব বলেন। তো এটা কেন বলেন? ইদানিংকালে খবরের কাগজে চোখ রাখলেই আমরা দেখতে পাই যে গ্রামগঞ্জের বহু ছেলে মেয়ে জাতীয় স্তরে খুব ভালো পারফর্ম করছে, খুব ভালো খেলাধুলো করছে এবং বাড়িতে তারা সোনার মেডেলও নিয়ে আসছে। বাবা মা ভীষণ খুশি। কিন্তু এই যে অ্যাথলিট বা স্পোর্টসম্যানদের কথা আমরা বলছি, এনারাই যখন আন্তর্জাতিক স্তরে পৌঁছান তখন কিন্তু তাদের পারফরম্যান্স আশানুরূপ হয় না। কারণ কি? ট্রেনিংও কিন্তু কোনো খামতি রাখেন না। তারপরও সমস্যা কোথায়? সমস্যাটা তাদের খাবারের প্লেটে লুকিয়ে নেই তো? আসুন আজ আমরা জানার চেষ্টা করি যে এই যে স্পোর্টস পারসন বা এই যে অ্যাথলিট যারা হন তাদের ডায়েট কেমন হওয়া উচিত, কতখানি প্রোটিন তারা নেবেন, শরীরে নিউট্রিশনাল প্যারামিটার্সগুলো ঠিক আছে কিনা তা জানতে কোন ধরনের পরীক্ষা করবেন, ভালো পারফরম্যান্স এবং রিকভারির জন্য একজন অ্যাথলিট বা স্পোর্টস পারসন কতক্ষণ ঘুমোবেন, সবটাই জানাবো। কারণ আমাদের সঙ্গে আছেন আমাদের শহরের বিশিষ্ট পুষ্টিবিদ ঈশানী গাঙ্গুলি। নমস্কার ম্যাম। নমস্কার। প্রথমেই যেটা আমি জানতে চাইবো আপনার কাছে, এই যে আপনি স্পোর্টস নিউট্রিশনের কথা আপনি বলেন, মানে অনুষ্ঠানের শুরুতেই আপনি বলছিলেন বিষয়টা। তো এই যে স্পোর্টস নিউট্রিশন এবং আমরা যারা সাধারণ মানুষ তাদের যে পুষ্টি এই দুটোর মধ্যে তফাৎ কি আছে? এবং তাদের মানে স্পোর্টস পারসন বা অ্যাথলিটদের আলাদা করে এটা নিয়ে ভাববার কেন দরকার আছে? একদম। নমস্কার সবাইকে। তো আমার স্পোর্টস নিউট্রিশন নিয়ে কাজটা অনেক দিন ধরেই চলছে, এবং স্পোর্টস নিউট্রিশনের কথা এলেই সবার আগে আমাদের মনে হয় এই যে সাধারণ মানুষ যারা রয়েছে আমাদের মতো, হুম, তারা এখন প্রচণ্ডভাবে ডিপেন্ড করছে প্রোটিন পাউডার খাবো, হুম, প্রোটিন সাপ্লিমেন্ট নেব। হুম। কিন্তু আদৌ কি এই সাপ্লিমেন্টগুলো একটা সাধারণ মানুষের প্রয়োজন, নাকি এটা অ্যাথলেটদের প্রয়োজন? সেটা আমাকে বুঝতে হবে। আর এখানেই পার্থক্যটা, যে আমি অ্যাথলেটদেরকে রেকমেন্ড করব কি সাধারণ মানুষকে কি রেকমেন্ড করব। তো অ্যাথলেটদের স্বাভাবিকভাবে প্রোটিনের চাহিদাটা একটু বেশিই থাকে। তার একটাই কারণ হচ্ছে যে তাদের মাসেল রিপেয়ার করতে হয়, কারণ তারা যে কাজটা করছে, তারা যে বিভিন্ন অ্যাথলেটিক পারফরমেন্সের সঙ্গে যুক্ত রয়েছে, সেই অ্যাথলেটিক পারফরমেন্সের সঙ্গে যুক্ত থাকতে থাকতে প্রচুর প্রোটিন তাদের লস হচ্ছে, তাদের মাসেল লস হচ্ছে, সেল ডেথ হচ্ছে, সেল নেক্রোসিস হচ্ছে। এই সমস্ত কারণের জন্য কি হচ্ছে, একটা টাইমে গিয়ে কিন্তু মাসেলগুলোরও রিপেয়ারমেন্ট প্রয়োজন, মাসেলগুলোর সোরনেস হয়ে যাচ্ছে, সেটা রিপেয়ারমেন্ট প্রয়োজন। সেইটা রিপেয়ার করছে কি, আমরা জানি অনেক ছোট থেকেই জানি যে বডি বিল্ডিং ফুড বলতেই আমরা বুঝি প্রোটিন। হুম, তো সেটা রিপেয়ার করছে প্রোটিন। তাই তাদের একটা এক্সট্রা প্রোটিন রিকোয়ারমেন্ট দরকার। তাই বলে কি যারা নর্মাল আমাদের মতো মানুষ তাদের প্রোটিন দরকার নেই? অবশ্যই দরকার। আমাদেরও তো সেল হুম, মাসেল হুম, লস হচ্ছে, আমাদেরও সেল ডেথ হুম, হচ্ছে, আমাদেরও অনেক কিছু হচ্ছে, তার জন্য দরকার। প্রোটিনের কোয়ান্টিটি ডিপেন্ড করে। যেরকম আমাদের জন্য, আমরা সাধারণ মানুষের জন্য সাধারণত বলে থাকি, হুম, যদি কোনো ডিজিজ না থাকে, আমি হুম, একদম একটা জেনারেল মানুষের কথা বলছি যার কোনো ডিজিজ নেই, হুম, হুম। সেক্ষেত্রে তাদের 1 গ্রাম পার কেজি বডি ওয়েট পার ডে আচ্ছা, প্রোটিন রিকোয়ারমেন্ট থাকে। আচ্ছা। এবার মানে বডি যদি ওয়েটটা কিন্তু ডিপেন্ড করছে, আমি যদি ওবেস হই, হুম, আমার যদি 80 কেজি বডি হুম, ওয়েট হুম। হয়, তাহলে কিন্তু 80 গ্রাম প্রোটিন নয়। ডিপেন্ড করছে আমার আইডিয়াল বডি ওয়েট কত।
ওটাই আমি আইডিয়াল এক্স্যাক্টলি আইডিয়াল বডি ওয়েট মানে আমার হাইট ওয়াইজ আমার বডি ওয়েট কত। তো এই বডি ওয়েটটা মেপে আমাকে বার করতে হবে এবং দেন অবশ্যই সেটা যারা সার্টিফাইড ডায়েটিশিয়ান রয়েছেন তারা করবেন এবং সেই ওয়েট ওয়াইজ আমার যদি দেখা গেল আইডিয়াল বডি ওয়েট আমার 64 কেজি, ওকে। তাহলে 1 গ্রাম পার কেজি বডি ওয়েট মানে 64 গ্রাম আমি প্রোটিন ইনটেক করব হুম, রেগুলার হুম, ওয়েতে। সেম জিনিসটাই যখন অ্যাথলেটদের ক্ষেত্রে আসছে, হুম, সেই রিকোয়ারমেন্টটাই হয়ে যাচ্ছে যদি মাইল্ড অ্যাথলেটিক পারফরমেন্স হয় হুম, তাহলে 1.2 গ্রাম পার কেজি বডি ওয়েট, আচ্ছা। আর একটু মডারেট অ্যাথলেটিক পারফরমেন্স হলে 1.5 গ্রাম পার কেজি বডি ওয়েট। হুম, আর যদি একদম সিভিয়ার অ্যাথলেটিক পারফরমেন্স হয়, হুম, যারা বিশেষ করে অলিম্পিক্সের হুম, সাথে হুম, যুক্ত, এই সমস্ত ক্ষেত্রে আমরা অনেক ক্ষেত্রে 1.8 গ্রাম পার কেজি বডি ওয়েট পার ডে অবধি প্রোটিন দিতে পারি। তো তাদের প্রোটিন রিকোয়ারমেন্টটা কিছু হলেও একটু বেশি আমাদের থেকে, এইখানেই ডিফারেন্স। আচ্ছা। এটা তো ধরে নিলাম যারা জাতীয় স্তরে খেলাধুলো করছেন আপনি তাদের কথা বলছেন। কিন্তু যারা ছোট স্কুল পড়ুয়া আছে, হুম। যারা কলেজে যান, যারা হালকা খেলাধুলো করেন বা ভবিষ্যতে চান যে একজন বড় খেলোয়াড় হবেন। তো তাদের ক্ষেত্রেও কি আ মানে সেই বয়স থেকে কি প্রোটিনের পরিমাণটা কি বাড়িয়ে দিতে হবে? শুধু প্রোটিনের পরিমাণ বাড়ালাম আর হুম, ক্যালোরির পরিমাণটা বাড়ালাম না, তাহলে হবে না। কারণ ওকে। আল্টিমেটলি প্রোটিন কিন্তু আমাদের ক্যালোরি দেয় ঠিকই, হুম, 1 গ্রাম হুম, প্রোটিন 4 কিলো হুম, ক্যালোরি এনার্জি দেয়। হুম, কিন্তু প্রোটিন কিন্তু আমাদের কার্বোহাইড্রেট প্রোটিনকে কাজ করতে বারণ করে। বলে যে তুমি শুধু বডি বিল্ডিংই করবে। ওকে। তাই কারণে আমরা কার্বোহাইড্রেটকে প্রোটিন স্পেয়ারিং হুম, ফুডও বলে থাকি। আচ্ছা। সো প্রোটিন শুধু ইনটেক করব তাহলে হবে না। মানুষের এটা কিন্তু এখন একটা ভুল ধারণা যে শুধু প্রোটিন ইনটেক করলেই হয়ে যাবে। না, কার্বোহাইড্রেট ইজ অলসো ভেরি এসেনশিয়াল। অ্যালং উইথ দ্যাট ফ্যাট ইজ অলসো এসেনশিয়াল। ফ্যাট বলতেই মানুষ ভাবে আরে আমি তো মোটা হয়ে যাব। তাহলে অ্যাথলেটরা মোটা হয়ে গেলে কি করে হবে? না। ফ্যাট কিন্তু আমাদের যে ফ্যাট সলুবল ভিটামিন, আমাদের চোখের দৃষ্টিশক্তির জন্য ভিটামিন এ, হুম, অ্যাথলেটদের সবচেয়ে বড় জায়গা বোনস গুলোকে স্ট্রং রাখা, ভিটামিন তার ডি। জন্য ভিটামিন ডি। তো ভিটামিন এ, ভিটামিন ডি এবং ব্লাড সার্কুলেশন প্রপার ওয়েতে করা, কোনো জায়গায় হ্যামারেজ হলে সেই জায়গায় যাতে ক্লট না করে তার জন্য ভিটামিন কে। হুম, তো এই প্রত্যেকটা ভিটামিন আমি যেগুলো এখন বললাম প্রত্যেকটা ফ্যাট সলেবল ভিটামিন, এবং এই প্রত্যেকটা ফ্যাট সলেবল ভিটামিন আমি যদি ফ্যাট ইনটেক না করি তাহলে? আমার শরীরে অ্যাবজর্ব হবে না। ইয়েস। তো ফ্যাটও প্রয়োজন, হুম, কার্বোহাইড্রেটও প্রয়োজন। তো একদম ছোট বয়স থেকে আমরা যেটা বলি একটা ব্যালেন্স ডায়েট, কারণ এখন একটা চাইল্ডহুড ওবেসিটি মারাত্মক একটা হুম, জায়গা হুম, নিয়েছে। হুম, হুম, তার একটা কারণ তো অবশ্যই ডায়েট, আরেকটা কারণ হচ্ছে ল্যাক অফ ফিজিক্যাল এক্সারসাইজ। ফিজিক্যাল এক্সারসাইজের মারাত্মক অভাব, হুম, একদম পুরোপুরি একটা কনসেন্ট্রেটেড হয়ে যাচ্ছে ফোনের হুম, রিলস হুম, এবং মানে যেটা হুম, একটা হুম, ফোনের হুম। প্রবলেম, এটা তো আমাদের লেগেই রয়েছে। তো ইনডোর এই গেমস। হুম, ইনডোর গেমস, হুম, ইনডোর গেমসের হুম। থেকেও এখন যেটা হচ্ছে মোবাইলের ভিডিও মোবাইলের, গেমস। হ্যাঁ, ভিডিও গেমস। সো ওইটার থেকে হুম, অ্যাডিকশন থেকে বেরিয়ে যদি একটুখানি সুইমিং, হুম, সাইক্লিং হুম, এইগুলোর দিকে একটা কনসেন্ট্রেশন দেওয়া যায় এবং তার সঙ্গে হচ্ছে একটু ওয়াকিং হুম, রেগুলার ওয়েতে হুম, 30 মিনিটস পার ডে একটু টাইম স্পেন্ড করা যায় নিজের হুম, শরীরের হুম, জন্য, সেইটা। এবং তার সঙ্গে আমি একটা ব্যালেন্স ডায়েট যাতে কার্বোহাইড্রেটও থাকবে, প্রোটিনও থাকবে, ফ্যাটও থাকবে। Total calorie 55 to 60% should come from carbohydrate, 10 to 15% from protein and 20 to 25% from fat. এটাই হচ্ছে নর্মাল রেশিও। এবার এখন আমাদের হয়ে গেছে সবই প্রোটিন, শুধু প্রোটিন হুম, খাবো প্রোটিন খাবো, কিন্তু বাকি জিনিসও প্রয়োজন, কার্বোহাইড্রেট প্রয়োজন, ফ্যাট প্রয়োজন, তবেই কিন্তু এক্সাক্ট ক্যালোরি আমরা মিট আপ করতে পারবো। আদারওয়াইজ কিন্তু প্রোটিন মিট আপ হবে, প্রোটিন এক্সেসও হয়ে যেতে পারে, হুম, বাট ক্যালোরি মিট আপ হবে না। সো ওকে। ক্যালোরি মিট আপ করার জন্য কার্বোহাইড্রেট এবং ফ্যাটকেও সেম ভাবে ইনক্লুড করতে হবে আমাদের ডায়েটে। আচ্ছা। তার মানে যারা ছোট আছেন এবং ভবিষ্যতে খেলাধুলার সঙ্গে যুক্ত হতে চান, তারা এখন থেকেই তাদের ডায়েটটা কি হবে সেটা আপনাকে সেট করে নিতে হবে। একদম প্রস্তুতি পর্ব শুরু করে দেওয়া উচিত। ওকে। একটা কথা আছে খুব প্রচলিত সেটা হচ্ছে ফুড ইস ফুয়েল। হ্যাঁ? মানে এইটা মানে বিশেষ করে যারা অ্যাথলিটরা হুম। যারা থাকেন তারা এটা খুব বলেন। তো এটা কেন বলেন? আমি প্রচণ্ডভাবে এক্সারসাইজ করছি, হুম, পারফরম্যান্স করছি, হুম, প্র্যাকটিস করছি, হুম, ডিসিপ্লিনড আছি। হুম, হুম, তারপরে গিয়েও অনেক ক্লায়েন্টদের থেকে আমি শুনতে পাই যারা আমার স্পোর্টস ক্লায়েন্ট রয়েছেন যে, "আমি তো ঠিক করে পারফর্ম করতে পারছি হুম, না। আমার প্রচণ্ড উইক লাগছে। হুম,
আমি বাড়িতে আসার পরে খুব উইক হয়ে যাচ্ছি, আর তখন অনেক আছে স্কুল পড়ুয়া, হুম, কিন্তু বিভিন্নভাবে আন্ডার 15 ফুটবল গ্রুপে যুক্ত হুম, বা আন্ডার 19 ফুটবল গ্রুপে যুক্ত। তো তারা কি করছে, বাড়িতে এসে আর প্র্যাকটিসে যেতে পারছি না, বা প্র্যাকটিস থেকে বাড়িতে এসে আর স্কুলে যেতে পারছি না। তার একটাই কারণ, যখন জিজ্ঞেস করছি কি খাবার খাচ্ছ, হুম, খাবারের মধ্যেই লুকিয়ে আছে উত্তরটা। হুম, ঠিক যখন তারা প্র্যাকটিসে যাচ্ছে, প্র্যাকটিসে চলে যাচ্ছে জাস্ট নর্মাল জল খেয়ে। সকালবেলা ঘুম থেকে উঠছে 5:30টার সময়, 1 গ্লাস জল খেয়ে প্র্যাকটিসে যাচ্ছে। তা 1 গ্লাস জল শরীরে আমাকে কি দিচ্ছে? শুধু হাইড্রেশন। সেটা তো অবশ্যই প্রয়োজন, কিন্তু এনার্জিটা কোথায় যাবে? এনার্জির প্রয়োজন রয়েছে। সেই এনার্জিটা যদি আমি ওই এক্সট্রা ফুয়েলটা না নিয়ে যাই, এখান থেকেই চলে আসছে ফুয়েল। আমরা যদি ফুয়েল না রাখি, তাহলে আমার গ্যাস জ্বলবে কি করে? ঠিকই। সেম এক্সট্রা ফুয়েলটা যদি আমি না নিয়ে যাই, তাহলে আমার ভেতরের যে পারফরমেন্সটা, সেটা কি করে স্টিমুলেটেড এক্সট্রা হবে? না হোক, অন্তত পর্যাপ্ত পর্যাপ্ত। হুম, আমার, তারা মনে হুম, করছে যে রাত্রিবেলা খেয়ে শুচ্ছি, তো ডাইজেস্ট হয়ে যাচ্ছে তো। আমি সকালবেলা ঘুম থেকে উঠে যদি একটা অ্যামাউন্ট অফ ফুড না হুম, খেয়ে যেতে পারি, হুম, আমি যদি একটু কার্বোহাইড্রেট, একটু প্রোটিন ইনটেক করে না নিয়ে যেতে পারি, হুম, একটু ক্যালোরি আমার শরীরে যদি না নিয়ে যেতে পারি, তাহলে আমার পারফরমেন্স কিভাবে স্টিমুলেট হবে? আর পারফরমেন্স তাও আমি করে এলাম, তারপর কিন্তু আমি আর এনার্জি পাবো না। বা আসার পরে আমরা বলি যে যে কোনো ইভেন্ট, মানে যে কোনো প্র্যাকটিস সেশনের উইথিন 30 মিনিটস ফুড ইনটেক করতে হয়। এন্ড আওয়ার উইথিন 30 মিনিটস। ম্যাক্সিমাম অ্যাথলেটদের জিজ্ঞেস করলে দেখা যাবে উইথিন 30 মিনিটস, তো বাদ দিন, অনেকের ট্রাভেল করে আসতে 2 ঘন্টা লেগে যাচ্ছে বাড়িতে, ঠিকই, ঠিকই। তারপরে তারা খাচ্ছে। তো তার জন্য কিছু হ্যান্ডি স্ন্যাক্স আমাদেরকে রাখতে হবে, যেগুলো কার্বোহাইড্রেট ফুয়েলিং, যেগুলো প্রোটিন দিচ্ছে, হুম, এবং সঙ্গে সঙ্গে আমার যে মাসেলগুলো ড্যামেজ হয়েছে সেগুলোকে রিপেয়ার করে নিচ্ছে, যাতে উইথিন 30 to 45 মিনিটস আমার মাসেল রিপেয়ারিং প্রসেসটা স্টার্ট হয়ে যায়। সেটাকে ইনিশিয়েট করবে আমার ফুড। তো আলটিমেটলি ফুড ইজ ফুয়েল। মানে আমার বডিকে যদি আমাকে স্টিমুলেট করতে হয়, আই নিড সাম ফুয়েল, অ্যান্ড দ্যাট ফুয়েল ইজ দ্য ফুড। আচ্ছা, আমরা প্রোটিনের কথা বললাম, খানিকটা কার্বোহাইড্রেটের কথাও বললাম। হুম। ফ্যাটের কথাও আপনি বললেন। এবার আমি না একটা, একটা করে আমি জিজ্ঞাসা করব, যেমন এই কার্বোহাইড্রেট একজন অ্যাথলিটের পারফরম্যান্স এর জন্য কতটা দরকারি? প্রচণ্ডই দরকারি। হুম, কারণ কার্বোহাইড্রেট আমাদেরকে ইনস্ট্যান্ট এনার্জি দিচ্ছে। ইয়েস। শুধু ইনস্ট্যান্ট হুম, হুম, এনার্জি দিচ্ছে তা নয়, কার্বোহাইড্রেট কিন্তু গ্লুকোজ, হুম, যেটা হুম, আমাদের হুম, মানে একদম হুম, অ্যাবসর্বেবল হুম, ফর্ম অফ হুম, কার্বোহাইড্রেট, সেই গ্লুকোজটা গ্লাইকোজেন হিসেবে মাসল এবং লিভারে স্টোর থাকছে। হুম, এবং যখনই আমরা পারফরমেন্স করছি, গ্লাইকোজেন ব্রেকডাউন হচ্ছে, উইথ দ্য হেল্প অফ হুম, হুম, গ্লাইকোজেনোলাইসিস প্রসেস হুম, গ্লুকোজ তৈরি হচ্ছে, হুম, এবং এই গ্লুকোজটা ইউটিলাইজড হচ্ছে টু প্রডিউস এনার্জি। হুম, তাই কার্বোহাইড্রেট ইনটেক না করলে আমি আমার বডিতে কাজটা করতে, ইভেন্টটা করতে, হুম, স্পোর্টসটা করতে এনার্জিটাই পাবো না। এক্সাক্টলি। প্রোটিন হুম, কিন্তু আমাকে এনার্জি দেবে না। প্রোটিন শুধু রিপেয়ার করবে, মাসেলটাকে প্রপার রাখবে, সেল ডেথটাকে আটকাবে বা সেল নতুন করে গ্রো করাবে। বাট এনার্জি প্রোটিন আমাকে একদম লাস্ট পর্যায়ে গিয়ে দেবে, কারণ প্রোটিনের কাজ এনার্জি দেওয়া নয়। তার জন্য কার্বোহাইড্রেট অলওয়েজ বসে আছে। তো কার্বোহাইড্রেট আমাকে এনার্জিটা দেবে। তাই যে কোনো কাজ করতে গেলে আমরা, শুধু আমি স্পোর্টসের কথা কেন বলছি, আমি যদি নরমালি বলি, আমরা সারাদিন সেভাবে খাবার খাইনি। রাত্রিবেলা এসে আমাদের তখন আর কিন্তু শরীরটা চলে না। ঠিক। সঙ্গে সঙ্গে একটু কিছু খেলাম। হুম, এখন যেরকম হচ্ছে গ্লুকন, মানে গ্লুকোজ ওয়াটার যদি হুম, আমি বলি। সো গ্লুকোজ ওয়াটার ইনটেক করলাম, দেখবেন শরীরটা ভালো লাগবে। তার একটাই কারণ, গ্লুকোজ রেডিলি অ্যাবসর্বেবল সোর্স অফ এনার্জি, সঙ্গে ইনস্ট্যান্ট সঙ্গে আমাকে একটা ব্লাডে। ইনস্ট্যান্ট হুম। এনার্জি দিচ্ছে। সো এই ওয়েতে কার্বোহাইড্রেট তার প্রয়োজন। মানে কার্বোহাইড্রেটটা বুঝলাম, প্রোটিনটাও বোঝা গেল। হুম। যে আমাদের মাসল রিপেয়ার থেকে শুরু করে আরো যে সমস্ত মানে ও খেলাধুলোর সময় যে মাসল সোরনেস হ্যাঁ, বা এগুলো। যে মানে ক্ষতিটা হয় হুম, সেটা সে রিপেয়ার হুম, করে। হুম, আচ্ছা, এবার চলে আসি ফ্যাটে। ফ্যাটে আপনি তো বললেন যে বিভিন্ন ভিটামিন গুলো আমাদের হুম, অ্যাবসর্ব হতে, হুম, যেগুলো মানে তেলে দ্রবীভূত হয় যে হুম, ভিটামিন হ্যাঁ, গুলো, যে এ, ডি, ফ্যাটে ই, কে, দ্রবণীয় হ্যাঁ। ভিটামিন। হ্যাঁ, তো এটা অ্যাকচুয়ালি এই ভিটামিনগুলো স্পোর্টস পারসনদের কিভাবে কাজে লাগে? যেমন একটা আপনি বললেন হাড় মজবুত হুম, হতে মানে হুম, করতে ভিটামিন ডি এর যেমন একটা হুম। রোল আছে। এছাড়াও বাকি ভিটামিনগুলোর কি রোল আছে? বাকি ভিটামিনগুলোর ভিটামিন এ একটা আমাদের যে অ্যাকুইটি অফ ভিশন, হুম,
কারণ চোখের হুম, ভিশনটা খুব প্রয়োজন, ভীষণ। প্রচন্ড প্রয়োজন হুম, হুম, ভিশনটা, যে আমি হুম, হুম, কত দূর দেখতে পাচ্ছি, হুম, কতটা ভাবে লক্ষ্য রাখতে পারছি। বিভিন্ন হুম, খেলা রয়েছে হুম, যেগুলোতে চোখের ভিশনটা, কারণ হুম। চশমা পরে কেউ খেলতে নামে না, ঠিকই। তাহলে চোখটা আমার হুম, প্রয়োজন, তাই চোখটাকে ভালো হুম, রাখতে গেলে হুম, দরকার ভিটামিন এ। হুম, সেম আমার ব্লাড যাতে কোথাও ক্লট না করে যায়, হুম, সেই ব্লাড ক্লটটা যাতে, ব্লাডটা যাতে প্রপার ওয়েতে ফ্লো করে, হুম, বা কোনো জায়গায় হ্যামারেজ যাতে না হুম, হয়, তার জন্য দরকার ভিটামিন কে প্রপার ওয়েতে। হুম, এছাড়াও আমাদের এনার্জি, এই যে আমি প্রথমেই বললাম কার্বোহাইড্রেট এনার্জি হুম, দিচ্ছে, কার্বোহাইড্রেট যে প্রসেসে এনার্জি দিচ্ছে, অর্থাৎ গ্লাইকোলাইসিস, গ্লুকোনিওজেনেসিস, গ্লাইকোজেনোলাইসিস, বিভিন্ন যে মেটাবলিক পাথওয়েগুলো রয়েছে, তাতে সর্বতোভাবে সাহায্য করে বি ভিটামিনস, মানে ভিটামিন বি1 থায়ামিন, ভিটামিন বি2 রাইবোফ্ল্যাভিন, ভিটামিন বি3 নায়াসিন, ভিটামিন বি6 পাইরিডক্সিন, এইগুলো সাহায্য করছে। তার মানে এই বি ভিটামিনসগুলো যদি অ্যাজ আ কোএনজাইম হুম, কাজ না করে, তাহলে কিন্তু স্বাভাবিকভাবে আমার এনার্জি প্রডিউস হবে না। তাই এনার্জি প্রোডাকশনের জন্য বি ভিটামিনস প্রয়োজন, দোজ আর ওয়াটার সলেবল ভিটামিন। হুম, এবং তার ছাড়াও প্রয়োজন হচ্ছে আমাদের বোনসের মধ্যে, বোনসের একটা ম্যাট্রিক্স থাকে, বোনসটা যার উপরে থাকে, যেটাকে আমরা বলি কোলাজেন, হুম, সেই কোলাজেনটা সিনথেসিস করতে লাগে ভিটামিন সি। হুম, সেই ভিটামিন সিও কিন্তু আমাদের, তাই কারণে সারাদিনের খাবারে সাইট্রাস ফ্রুট ইনটেক করা খুব প্রয়োজন, যে কোনো সাইট্রাস ফ্রুট। এবং তার সঙ্গে আছে আমাদের ভিটামিন বি9, ভিটামিন বি12, অর্থাৎ ফলিক অ্যাসিড অ্যান্ড সায়ানোকোবালামিন। এই দুটো ভিটামিন আমাদের ব্লাডটাকে প্রপার রাখছে, আমাদের আরবিসি ফর্মেশনটাকে ঠিক রাখছে আয়রনের সঙ্গে। তাই এইটা আমাদের অ্যানিমিয়া প্রিভেন্ট করে। অ্যানিমিয়া যদি হয়, তাহলে স্বাভাবিকভাবেই অক্সিজেন ক্যারিং ক্যাপাসিটিটা অনেক কমে যাবে, ঠিক। তার ফলে উইকনেস। প্রচুর অ্যাথলেট আছে যাদের উইকনেস বা ফ্যাটিকের একটা মেন কারণই হলো অ্যানিমিয়া। সো এই অ্যানিমিয়াটাকে আমাকে যে করে হোক প্রিভেন্ট করতে হবে, রিডিউস করতে হবে। তার জন্য প্রপার ওয়েতে ভিটামিন বি9 বি12 ইনটেক করতে হবে। ভিটামিন শুধু নয়, তার সঙ্গে প্রচুর পরিমাণে প্রয়োজন মিনারেলস অ্যাজ ওয়েল, যেমন ক্যালসিয়াম প্রয়োজন, ফসফরাস প্রয়োজন, জিঙ্ক প্রয়োজন, কপার প্রয়োজন, আয়োডিন প্রয়োজন, আয়রন প্রয়োজন। তো এই ভিটামিনসগুলোও আমাদের একই সঙ্গে ইনটেক করতে হবে। তাই রেগুলার ওয়েতে খাবারে ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস, 50% অফ দ্য প্লেট ইফ কন্টেন্স ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস, দ্যাট ইজ অ্যাডিকুয়েট। আচ্ছা। তার মানে আপনি যতগুলো ভিটামিনের কথা বললেন, হুম, সেগুলো আমাদের শরীরে অ্যাবসর্ব হতে ২ রকম জিনিসের প্রয়োজন। একটা হচ্ছে জল, যেগুলো একদম, জলে দ্রবীভূত হয়। একদম, একটা হচ্ছে ফ্যাট, একদম। যেগুলো ফ্যাটে দ্রবীভূত হয়। হুম, এখন অনেক অ্যাথলিটসরা ফ্যাট এভয়েড করেন। তো এটা কি ঠিক? না, ঠিক নয়। আচ্ছা, ফ্যাট প্রয়োজন। ফ্যাট টোটাল প্রয়োজন। ক্যালোরি 20 to 25% ফ্যাট থেকে আসবে। তো হুম, ফ্যাট প্রয়োজন রয়েছে, ওকে। সেটা গুড ফরম্যাটে। আমি আচ্ছা। ট্রান্স ফ্যাট বলছি না। হুম। প্যাকেজ চিপস, কোল্ড ড্রিঙ্কস, ওয়েফার্স, এগুলো তো এগুলো তো কারোর একদমই জন্যই বলছি রেকমেন্ডেড কারুর নয়। জন্যই রেকমেন্ডেড হুম, নয়। ট্রান্স ফ্যাট হুম, একদমই নয়, বাট গুড ফ্যাট অবশ্যই রেকমেন্ডেড। ওকে। আচ্ছা, আপনি যদি একটু আমাদের দর্শকদের বুঝিয়ে দেন যে কোনটা ট্রান্স ফ্যাট আর কোনটা গুড ফ্যাট? যাতে সুবিধা হয় তাদের বুঝতে। ট্রান্স ফ্যাট একটা কেমিক্যাল, বায়োকেমিক্যাল একটা চেঞ্জেস হয়, একটা স্ট্রাকচারাল চেঞ্জেস হুম, হয়, যেটা যেটা বায়োকেমিক্যাল বা এই যে স্ট্রাকচারাল চেঞ্জেসটা, এই স্ট্রাকচারাল চেঞ্জেসটায় ট্রান্সপোজিশনে হুম, জাস্ট স্ট্রাকচারটা চেঞ্জ হচ্ছে, হুম, সেটাকেই আমরা বলছি ট্রান্স ফ্যাটি অ্যাসিড। এই যে স্ট্রাকচারটা চেঞ্জ হচ্ছে, এর ফলে এটা শরীরের জন্য ক্ষতিকারক হয়ে যাচ্ছে। এটা, এই ফ্যাটটা আমাদের শরীরে জমে অ্যাথেরোস্ক্লেরোসিস হুম। সিচুয়েশন তৈরি করতে পারে। অর্থাৎ আমাদের যে রক্তপাত হয়? ব্লাড ভেসেলটা নর্মাল, এই হুম, ব্লাড ভেসেলের মধ্যে যদি ফ্যাটের লেয়ার জমতে হুম, থাকে, ব্লাড ভেসেলটা সরু হতে থাকে, ফলে ব্লাডটা ওই জায়গাটার মধ্যে দিয়ে যখন যাবে, সাডেনলি হুম, ব্লাডটা বারবার করে ধাক্কা খাবে হুম, ওই ফ্যাট হুম, লেয়ারগুলোতে, এবং একটা সময় ফ্যাট লেয়ারটা জমতে জমতে দুটো ফ্যাট লেয়ার যখন লেগে হুম, যাচ্ছে, তখন সেটা গিয়ে সাডেনলি ধাক্কা খাচ্ছে, ব্লাড ব্যাক করছে, হার্ট অ্যাটাক, কার্ডিয়াক অ্যারেস্ট, স্ট্রোক, এগুলো দেখা যাচ্ছে। তো আলটিমেট আমার ওই ফ্যাট লেয়ারটাকে জমতে দেওয়া যাবে না। তার জন্য যে কোনো ধরনের প্যাকেটজাত খাবার, হুম, যে কোনো ধরনের তেল ভাজা মশলা, আমি বাড়ির বানানো তেলের কথা বলছি হুম, না, হুম, বাট রাস্তার দোকানের যে হুম, তেল ভাজা মশলা, বিভিন্ন ধরনের প্যাকেটজাত খাবার, চিপস, কোল্ড ড্রিঙ্কসের মধ্যে যদিও ফ্যাট থাকে না, চিপস, ওয়েফার্স, হুম, ক্র্যাকার্স,
এবং তার সঙ্গে ফ্যাটের সঙ্গে এই প্যাকেটজাত খাবারগুলোতে ফ্যাটের সঙ্গে আরেকটা জিনিস থাকে, সেটা হচ্ছে সোডিয়াম। যেহেতু আমি হুম, ভিটামিন হুম, মিনারেলস এর কথা বললাম, হাই সোডিয়ামও কিন্তু হুম। হাইপার টেনশন মানে ওই হাই ব্লাড প্রেশারের জন্য দায়ী, যেটা কিন্তু আলটিমেটলি খুব ক্ষতিকারক অ্যাথলেটস এর খুব, জন্য। খুব। কিন্তু শুধু অ্যাথলেটস নয়, সব মানুষের। সবার জন্য। হুম এবং অদ্ভুত ব্যাপার আমি দেখেছি যে যখন কেউ চিপস কিনে খান তখন তো দেখেন যে না ঠিক আছে অনেক নুন এটা খাওয়া যাবে না। ইভেন আপনি যদি কোল্ড ড্রিংকস বা এই জাতীয় পানীয়গুলো দিকে আপনি যদি তাকান তাতে প্রচুর, প্রচুর পরিমাণে সোডিয়াম থাকে এবং হুম সেই সোডিয়ামটা মানুষ কিন্তু ইগনোর করে যান। কার্বন ডাই অক্সাইড। হ্যাঁ, সবাই ভাবেন যে হয়তো কোল্ড ড্রিংকস খেলে যেহেতু প্রচুর চিনি থাকে আমার হুম ওবেসিটি হতে পারে। হুম না, প্রচুর সোডিয়াম থাকে যার ফলে আপনার কিন্তু হাই প্রেশার হতে পারে। হাই প্রেশার থেকে আপনার কিডনি পর্যন্ত ড্যামেজ হতে পারে। ড্যামেজ হতে পারে। আচ্ছা, নেক্সট যেটা প্রশ্ন থাকবে তাহলে এই যে একজন অ্যাথলিট বা একজন স্পোর্টস পারসন তার প্লেটটাকে কিভাবে সাজাবে? তার প্লেটটাকে আমরা সাধারণত 9 ইঞ্চ প্লেট মেথড ফলো করতে বলি বেশ, অলওয়েজ, যেখানে 50% শুড কাম ফ্রম ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস, ঠিক। 25% শুড কাম ফ্রম লিন প্রোটিনস, অ্যান্ড অ্যানাদার 25% শুড কাম ফ্রম সিরিয়ালস গ্রেইনস। এই একটা প্লেট আমরা ফলো করতে বলি। তার সঙ্গে থাকবে বেভারেজেস, মানে মিল্ক অ্যান্ড মিল্ক প্রোডাক্ট, ওকে। এবং তার সঙ্গে অ্যাডিকুয়েট অ্যামাউন্ট অফ ওয়াটার। হাইড্রেশন মেনটেনেন্স খুব ইম্পর্ট্যান্ট। আমি ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা দেখতে পাই যে প্লেট মেথড মানে প্লেট সাজাতে গিয়ে যে হাইড্রেশনের মারাত্মক অভাব ডিউরিং দ্য জিম হুম, বা ডিউরিং দ্য স্পোর্টস ইভেন্ট, হুম, বা এই যে এত যে বাইরের খেলাগুলো হয়, সেই সমস্ত খেলাতে দেখবেন মাঝখানে একটা ব্রেক দেওয়া হয়, স্পোর্টস হুম, ড্রিঙ্ক হুম, দেওয়া হয়, হুম, তারা সেগুলো ফলো করে। বাট হুম, এই যে একদম প্রথমে একটা কথা হুম, বললেন হুম, আপনি, যে জাতীয় স্তরে হুম, তারা সোনার মেডেল হুম, আনছে, হুম। কিন্তু আন্তর্জাতিক স্তরে যখন তখন যাচ্ছে তখন তারা পারছে না। তার আরেকটা বড় কারণ হচ্ছে হাইড্রেশন। বডিতে শুধু ক্যালোরি নয়, হাইড্রেশন মেনটেন করাও একটা স্পোর্টস পার্সোনাল, নর্মাল মানুষের তো দরকারই, স্পোর্টস পার্সোনালের জন্য হাইড্রেশন মেনটেন করা একটা প্রচন্ড ইম্পর্টেন্ট জিনিস। যে আমার বডিতে ডিউরিং দ্য ইভেন্ট, আমি যখন আমার স্পোর্টসটা চলছে, আমার যখন জিমটা চলছে, আমার যখন এক্সারসাইজটা চলছে, প্রচুর তখন জল প্রচুর সোয়েটিং হুম, হচ্ছে, হুম, প্রচুর ওয়াটার লস হচ্ছে। হুম, এই ওয়াটার লসটাকে আমাকে যে করে হোক তো রিপ্লেস করতে হবে। সেই এক্সাক্টলি। রিপ্লেসটা আমার পরে গিয়ে নয়, দেন অ্যান্ড দেন ডিউরিং দ্য ইভেন্ট আমার অন্তত 1 লিটার অফ ওয়াটার ইনটেক, 750 ml টু 1 লিটার অফ ওয়াটার ইনটেক ইজ মাস্ট। তো সেইটা আমাকে মেনটেন করতে হবে। সেইটা আমার খাবারের প্লেটেও অ্যাডিকুয়েট 3 to 4 লিটার অফ ওয়াটার, অ্যান্ড তার সঙ্গে বাকি এই জিনিসগুলো মেনটেন করে আমাকে প্লেট সাজাতে হবে। এবার এইটা হচ্ছে নর্মাল প্লেট। হুম, এর সঙ্গে অ্যাকর্ডিং টু দ্য ইভেন্ট, অ্যাকর্ডিং টু আমি কোন অ্যাথলেটিক পারফরমেন্সের সাথে যুক্ত রয়েছি, সেই সবের ওপর ডিপেন্ড করে আমাকে মাথায় রাখতে হবে যে আমি প্রোটিন এক্সট্রা কতটা অ্যাড করব। সেই আচ্ছা। এক্সট্রা প্রোটিনটা হুম, আমি বিভিন্ন ফুডের মাধ্যমে অ্যাড করতে পারি। তখন হুম, ফুডের প্রপোর্শনটা একটু বাড়াতে হুম, হবে। হুম, ফ্রুট অ্যান্ড ভেজিটেবলস এর পোর্শনটাকে একটুখানি কমিয়ে প্রোটিনের পোর্শনটাকে একটু বাড়াতে হবে। তাছাড়া এক্সট্রা প্রোটিন কিছু ক্ষেত্রে আমরা সাপ্লিমেন্টস হিসেবেও নিতে পারি, কারণ যখন আর এতটা এক্সট্রা প্রোটিন অনলি থ্রু দ্য ডায়েট মিট আপ করা পসিবল হয় না, কত খাবে সে, তখন সেক্ষেত্রে আমরা পাউডার ফরম্যাট বা সাপ্লিমেন্টস ফরম্যাট দিয়ে থাকি টু গেট দ্য এক্সট্রা প্রোটিন। এখনকার যে ইয়াং জেনারেশনস আমরা দেখতে পাই, তাদের মধ্যে প্রোটিন পাউডার বা সাপ্লিমেন্ট নেওয়ার একটা প্রবণতা আছে, খুব প্রবণতা আছে। এবার আপনি একটা হিসেবের কথা বললেন, সেই হিসেব অনুযায়ী তো তারা নেন না। আ তারা হয়তো কোনো একটা ট্রেনারের কাছে আ একদম। যাচ্ছেন এবং তাদের একটা কৌটো দিচ্ছে এবং তাদের বলা হচ্ছে যে, "তুমি ভাই ২ চামচ করে রোজ খাবে।" হুম তারা বাড়িতেও তাদের একটা আলাদা ডায়েট আছে, হুম সঙ্গে প্রোটিনও খাচ্ছে। হুম তো এই বিষয়টা, এই বিষয়টা তাদের কতটা ক্ষতি করতে পারে? এক্সট্রা প্রোটিন লোড হচ্ছে, হুম, এবং সেই লোডটা গিয়ে পড়ছে কিডনির ওপর, ইয়েস। লিড টু কিডনি ড্যামেজ। এটা এটা জানানোর এটাই উদ্দেশ্য ছিল আমার যে যারা এখনকার যারা তরুণ প্রজন্ম আছে, হুম তারা এই যে বিভিন্ন জায়গা থেকে প্রোটিন পাউডার বা ক্রিয়েটিন জাতীয় যে সমস্ত এলিমেন্টস গুলো কিনে হুম, খাচ্ছে এবং তার ফলে কিডনিতে অত্যাধিক প্রেশার পড়ছে। অত্যাধিক প্রেশার হুম, পড়ছে, সেখান থেকে কিডনি ড্যামেজ হুম, একটা মাস্ট। হুম, মানে এরকম শুধু সেটা নয়, অনেক বিভিন্ন হার্বাল সাপ্লিমেন্টসও হুম, রয়েছে। হুম, হুম, সো সেই জায়গাতে গিয়েও কিন্তু হাই প্রোটিন,
এই হাই প্রোটিন হুম, আমাকে যখনই কেউ বলে কোনো হুম, ক্লায়েন্ট হুম, যে আপনি তো নর্মাল ডাল ভাত দিলেন হুম, ম্যাডাম, হুম, 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 সাপ্লিমেন্টস কোথায়? তো আমি বলি আপনি একটা কাজ করুন, আপনি সাপ্লিমেন্ট যেখানে দিচ্ছে সেটা খেয়ে কিডনির অসুখ যখন হবে তখন আসবেন। কারণ হচ্ছে কিডনির অসুখ হতে বাধ্য, আমার শরীর ঠিকই তো দরকার ঠিকই নেই ঠিকই ঠিকই প্রোটিন, এত প্রোটিন তো দরকার নেই। এবার এক্সট্রা প্রোটিন খাবো, যাবে কোথায় প্রোটিনগুলো? আমার তো ইউটিলাইজ হচ্ছে না। যারা অ্যাথলেট তাদের ইউটিলাইজ হচ্ছে, ইয়েস, তাদের সাপ্লিমেন্ট দিচ্ছে, তারা খরচ করে ফেলছে। খরচ করে ফেলছে। আমি হুম তো বাড়িতে হুম বসে আছি সারাদিন ধরে টিভি দেখছি, ঠিক। আমার খরচটা হুম, হচ্ছে হুম, কোথায়? তো স্বাভাবিক আমি তখন কিডনি তো আমার ফেলিওর হবেই একটা টাইমে। এবং কিডনি সবচেয়ে বড় জিনিস হচ্ছে কিডনি কিন্তু কোনো সিমটম দেয় না। কিডনি একদম নন সিমটমেটিক একটা ডিজিজে পরিণত হয়, এবং যখন হচ্ছে তখন একদম লাস্ট স্টেজ অফ কিডনি ফেলিওর, যখন আর কিছু করার নেই। করার নেই। ঠিক এক্সাক্টলি। আচ্ছা ম্যাম, এবার আপনার কাছে যেটা জানতে চাই, আপনি তো প্রচুর স্পোর্টস পারসনদের সঙ্গে কাজ করেন। তাদের মধ্যে বেশ কিছু ইয়াংস হুম আছে, হুম কিছু গ্রামগঞ্জ থেকেও আসে। হুম তো আমি জানতে চাইবো যে এই যে গ্রামগঞ্জ থেকে আসা যে ইয়াং আ যে কি বলে না জেনারেশন, হুম এরা আ কোন ধরনের ভুলগুলো করেন যেটা তাদের পারফরম্যান্স এ এফেক্ট করে? খাবার প্রচুর পরিমাণে স্কিপ করা, আচ্ছা। এইটা আমি প্রায়ই দেখছি। হুম, যারা হয়তো আমার অল ওভার ইন্ডিয়া থেকে যখন বিভিন্ন এই স্পোর্টস পার্সনরা হুম, থাকে, হুম, হয়তো গুরগাঁওয়ের একটা কোনো প্রত্যন্ত ভেতরে একটা গ্রামে থাকে হুম, সেখানে, এবং একটা গুরগাঁওয়ের দিকে একটা প্রবলেম আছে আমি যেটা ফেস করেছি, সেটা হচ্ছে মাছ। হুম। ওখানে মাছটা একদম ঠিকভাবে পাওয়া যায় না। আচ্ছা। তো ওরা মাংস ডিমের ওপর থাকে, হুম, মেজর ক্ষেত্রে থাকে ভেজিটেরিয়ান। ও। এবার ভেজিটেরিয়ান কিন্তু ভুল নয়। হুম, হুম, আমি একদমই হুম, বলছি না, আমাদের দেশে প্রচুর বড়, হুম, বড় হুম, ক্রিকেটাররা হুম, রয়েছেন যারা ভেজিটেরিয়ান, হুম, হুম, ভেগানস হুম, হুম, কমপ্লিটলি। হুম, হুম, কিন্তু তারা সেই রকম ভাবেই ডায়েটটা করছেন। তাই আমি যদি তাদের সঙ্গে নিজেকে গুলিয়ে ফেলি, হুম, এবং এরকম প্রত্যেকেই বলেন যে আপনি যে বলছেন হুম, এ তো ভেগান। হ্যাঁ, হুম, আই এম নট টেকিং এনি হুম, নেম, হুম, বাট ইয়েস, হুম, দে আর ভেগানস। ঠিক আছে? হুম, কিন্তু আমি কেন ভেগান? মানে কেন? তাকে হুম, ফলো করছি বলে আমি ভেগান, এরকম হুম, কিন্তু আছে। হুম, যে আমি তাকে worship করি, দ্যাটস হোয়াই আই অ্যাম আ ভেগান। কিন্তু ভেগান কেন? তাহলে আমি আমার কি খেতে প্রবলেম আছে? অনেকে আছে বাড়ির রিচুয়ালস বা ইয়ের জন্য ভেগান। ঠিক আছে, তাদের ক্ষেত্রে আমি কিছু বলি না। বাট যাকে worship করছি সে ভেগান, তার মতো ডায়েট কি আমি ফলো করতে পারছি? সেই টাইপ অফ ডায়েট, সেই কস্টিং অফ ডায়েট কি ফলো করা সম্ভব? সেটাই না। সম্ভব নয়। তো হুম, সেইটা তাকে বোঝাতে হবে, সেই কাউন্সেলিংটা তাকে করতে হবে যে না, তোমার দরকার নেই ভেগান ডায়েট হুম, ফলো করার, তুমি নর্মাল ডায়েট ফলো করো। এবং তার থেকেও বড় কথা, স্কিপ করা মিলস। হুম, আমি সকালবেলা খেয়ে বেরোচ্ছি ম্যাম, একেবারে বিকেলে এসে খাচ্ছি, তার মানে দুপুরের লাঞ্চটা স্কিপ, বা দুপুরের লাঞ্চটা খাচ্ছে বিকেলে, তার মানে কম্বিনেশন হয়ে যাচ্ছে। দিয়ে হুম, সন্ধেবেলাটা কিছু খাচ্ছে না, আবার রাত্রিরে খাচ্ছে, তার মানে শুধু ৩ বেলা খাবার খাচ্ছে, মাঝখানে স্ন্যাক্স আইটেমগুলো পুরো বাদ। আমরা সারাদিনে বলে থাকি ৮ বার খাবার খেতে। আচ্ছা। আর্লি মর্নিং, হুম, ব্রেকফাস্ট, মিড মর্নিং ১টা, ১১:৩০, হুম, ১২টার সময়, হুম, লাঞ্চ একটা আফটারনুন ৩:৩০, ৪টের সময়, ইভিনিং ৬টা নাগাদ, দেন ডিনার ৭:৩০, ৮টার মধ্যে ডিনার, বা ৮টা থেকে ৮:৩০ মধ্যে ডিনার, রাত্রিবেলা বেড টাইম, সেটা ইনক্লুড করতেও পারেন নাও করতে পারেন। ৭ থেকে ৮ বার সারাদিনে খাবার খেতে হয়। সেখানে যদি সারাদিনে আমি ৩ বার খাই, তাও কোনোটা অল্প কোনোটা বেশি, তাহলে তো বডি ইমব্যালেন্সড হয়ে যাচ্ছে। ঠিকই। তো সেইটা আমাদের করা যাবে না কোনোভাবে। আচ্ছা। সেইটা কিন্তু প্রচুর ভুল তারা করে। এবং আরেকটা জিনিস হচ্ছে, আমি অলরেডি বললাম, জল না খাওয়া। ডিউরিং দ্য ইভেন্ট পারফরম্যান্সের সময় কোনো জলই তারা খায় না। তারা সারাদিনেও জলের পরিমাণ হয়তো ১.৫ থেকে ২ লিটার। বডি তো আল্টিমেটলি, এবং তাদের মেন ইয়ে হচ্ছে ম্যাম প্রচন্ড মাসল ক্র্যাম্প হয়। তো মাসল ক্র্যাম্পের তো একটা মেন কারণ ডিহাইড্রেশন। ঠিক, ঠিকই। এটা ক্যালসিয়ামের হুম, সাপ্লিমেন্টেশনের দরকার নেই তোমার। না, তারা একদমই। ভাবছে ক্যালসিয়াম হুম, সাপ্লিমেন্টেশন হুম, প্রয়োজন। ম্যাম হুম, একটা ক্যালসিয়াম হুম, হুম, হুম। সাপ্লিমেন্ট দিন না। ক্যালসিয়াম সাপ্লিমেন্ট দরকার নেই, দরকার হচ্ছে প্রপার ওয়াটার ইনটেক। তো এই জায়গাটায় একটা আমি ভুল দেখতে পাই ওদের ওখানে। আচ্ছা। এই যো এই যে ভুলগুলোর কারণে কি এই ধরনের ছেলেমেয়েরা খুব বেশি ইনজুরি prone হয়ে যায়? হ্যাঁ, একদমই। প্রচন্ড ইনজুরি প্রোন হয়ে যায়। যেকোনো কিছু ফ্র্যাজাইল একটা ব্যাপার থেকে যায়। যেকোনো বোনস ফ্র্যাজাইলনেস একটা রিস্ক থেকে যায়। আ প্রচন্ডভাবে মাসল ক্র্যাম্প করে যায়। মাসল সোরনেস দেখা যায়। উইক হয়ে যায়। ক্লান্তি এসে যায়। তো এইগুলো কিন্তু খুব কম। খুব কমন এটার থেকে। আচ্ছা, কিন্তু এই সমস্ত যে ছেলেপেলেরা যে আসে গ্রামগঞ্জ থেকে, তাদের তো একটা
অর্থনৈতিক স্তরটা তো সেই জায়গায় থাকে না যে তারা সমস্ত কিছু নিতে পারবে। সেটা সাপ্লিমেন্ট হোক, মাছ হোক, মাংস হোক। আমি যদি আপনাকে বলি যে এমন একটা ছেলে যে ছেলেটা গ্রামে থাকে এবং সে তরুণ। আ তাকে আপনি একটা ডায়েট চার্ট বানিয়ে দিন, যেটা ফলো করতে তাকে খুব বেশি খরচ করতে হবে না। তাহলে সেই ডায়েটটা কেমন থাকবে? প্রোটিনে সে কি, কি রাখবে? আ কার্বোহাইড্রেটে সে কি, কি রাখবে? এবং ফ্যাট পার্টটাতে সে কি, কি রাখবে? প্রোটিন এবং ফ্যাট মিলিয়ে সে সবচেয়ে বেশি যে ভালো সোর্সটা রাখতে পারে বাদাম। বাদাম, বাদাম। হ্যাঁ, ওকে। এবং এটা কিন্তু খুব একটা বেশি দাম নয় না, এটা বাদামের। কি বাদাম? যেকোনো বাদাম? চীনা বাদাম? পিনাটস, যেটা পিনাটস। ওকে, গট পিনাটস, ইট। হ্যাঁ। তো হুম, আমরা নরমাল বাদামটা রাখতে পারি। হুম, বাদামের সঙ্গে আমরা কিছু সিডস গুলো এখন গ্রামের দিকে হুম, যথেষ্টই ভালো এই সমস্ত হুম, সিডস পাওয়া যায়। সেই সিডস আমরা রাখতে পারি। সিডস যদি নাও রাখি, বাদাম আমরা রাখবো। ঠিক। তার সঙ্গে ডিম। ওকে। ডিম হচ্ছে একটা প্রচন্ড ভালো সোর্স অফ প্রোটিন, এবং গুড প্রোটিন। গুড প্রোটিন। হুম, এবং ডিমকে আমরা বেসিক্যালি আইডিয়াল হুম, প্রোটিন বলে থাকি, এক্সাক্টলি। কারণ যেমন ভালো বায়োলজিক্যাল হুম, ভ্যালু, হুম, কেমিক্যাল স্কোর 100। হুম। তো একদম পারফেক্ট প্রোটিন। এবং গ্রামগঞ্জে ডিমটা পাওয়া ডিম যায় পাওয়া যায় এবং এবং ডিমের সস্তায় পাওয়া যায়। সস্তা, ডিমের দাম নয়। ঠিক। 6 টাকা হুম, 7 টাকা হুম, হয়তো হুম, ডিমের দাম হবে। হুম। 1 প্যাকেট সয়াবিন রেগুলার ওয়েতে আচ্ছা। 43.2% প্রোটিন থাকে, which is equivalent to meat protein. আচ্ছা ম্যাম, এই সোয়াবিনটা কোনটা? সোয়া চাঙ্ক না সোয়া বিন যেটা দানা থাকে? দি আমরা যেটা সোয়াবিন হিসেবে যে সোয়া কোনো চাঙ্ক কোম্পানি, যেটা। হ্যাঁ, ওকে, গট যে ইট। কোনো হুম, কোম্পানির, হুম, কারণ সোয়া ওই বিনটা হুম, পাবে কোথায়? ওই হুম, বিনটা পাওয়া তো মুশকিল, বা ওই বিনটা হুম, রান্না করে হুম, খাওয়াটাও হুম, মুশকিল। হুম, সোয়াবিন। ওকে। রাজমা ডাল, হুম, রাজমা যদি নাও পায়, রাজমা হুম, যদি নাও হুম। পেলো, নর্মাল ডাল, ডাল খাবারে প্রচুর পরিমাণে রাখলাম। আচ্ছা, অন্তত 60 গ্রাম মতো আমি ডাল রাখলাম। বাহ! সয়াবিন রাখলাম 1 বাটি, ডিম রাখলাম, বাদাম রাখলাম। প্রোটিন আর ফ্যাটের সোর্স এমনিই মিট আপ হয়ে যাবে। বাহ! তার সঙ্গে ভাত আছে, রুটি আছে, কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেট পেয়ে যাব। ওকে। খাবার খাওয়াই যায় এবং সেটা স্বল্প দামেই খাওয়া যায়। আমার কাছে, যদি আমি অলওয়েজ কমিউনিটি অ্যাওয়ারনেস হুম, ক্যাম্পগুলোতে গিয়ে এই কথাটা বলি, হুম, আমার কাছে 10 টাকা আছে। হুম। আমি একটা চিপসের প্যাকেট কিনবো না, আমি একটা ডিম সিদ্ধ কিনবো, কিনে স্কুলের টিফিনে বাচ্চাকে দেবো। এটা আপনার ওপর। ঠিক, কারেক্ট। কারণ একটা সেদ্ধ ডিম বাইরে 8 টাকা কি 8.5 টাকায় বিক্রি হয় হুম। স্টেশনে। না, বেশি। আরো বেশি। হ্যাঁ, মানে আমি একটু লোকাল স্টেশনের ঠিক কথা আছে, বলছি। ঠিক আছে। 8 টাকায় হয়, 10 টাকা আমি ৳১০ মানলাম, ধরে 10 চলুন। হ্যাঁ, টাকায় হুম, বিক্রি হলো। হুম, 10 টাকায় বিক্রি হলে হুম, হুম। 10 টাকায় একটা চিপসের প্যাকেটও বিক্রি হয়। ঠিক, এক্সাক্টলি। চিপসের প্যাকেটে হুম, এম্পটি ক্যালোরি। হুম। কি পাবো জানি না। মানে না আছে কিছু, কিচ্ছু না নেই, আছে মানে কিচ্ছু নেই। শুধু হাওয়া, নাথিং। শুধু হাওয়া। আ হাওয়াতে জিনিসটা ফুলে আছে আর কয়েকটা ওই চিপসের। আলুর চিপস। ওই আলুর থেকে কিচ্ছু ক্যালোরি পাওয়া যায় না। এবং সেটা মানে ওই আলুর থেকে কোনো ভালো কিছু না, পাওয়া না, যাচ্ছে কিচ্ছু না। না। আলু খারাপ নয়, কিন্তু সেটা যে ফরম্যাটে প্রসেস করা হয়েছে, এক্সাক্টলি। দ্যাট ইজ ব্যাড। আলু খাবো না, আলু খাওয়া খেলেই মোটা হয়ে যাব না, ভুল ধারণা। আলু খারাপ নয়, আলুটাকে প্রসেসিং যে ফরম্যাটে করা হচ্ছে। আমি আলু সেদ্ধ খাবো না, আলু ভাজা খাবো না, আলুর তরকারি খাবো, নাকি আলুর চিপস খাবো, ঠিক। ম্যাটার করছে। তো এই চিপসটাকে বাদ দিয়ে আমি যদি 10 টাকা দিয়ে একটা ডিম সিদ্ধ বাচ্চাটাকে কিনে দিই, হুম, বাচ্চাটা প্রোটিন পাবে, ফ্যাট পাবে, কিছু অংশে কার্বোহাইড্রেটও পাবে, পেটটাও অনেক সময় ভরা থাকবে। পেটটা ভরা থাকবে। আমি একটা প্রোটিন সোর্স বাচ্চাটাকে স্কুল টিফিনে দিতে পারছি। ঠিক। কিন্তু এখনকার সেই অ্যাওয়ারনেসটা বোধহয় কোথাও গিয়ে নেই। আমাদের সময় এত প্যাকেজড ফুড, আমরা যখন স্কুলে পড়েছি, এত প্যাকেজ ফুডের প্রচলন ছিল না। আমাদের সময় স্কুলে পড়ার সময় এত অ্যাডভার্টাইজমেন্টেরও প্রচলন ছিল না। এখন প্রচুর অ্যাডভার্টাইজমেন্ট, স্ক্রল করছে বাচ্চারা মোবাইল ফোনস, এবং সেটা সর্বত্র। এটা কিন্তু এমন নয় যে শহরের দিকে শুধু, না। গ্রামের দিকেও আমাদের প্রচুর, মানে আমি বাড়িতে যারা আসেন, বিভিন্ন হাউস হেল্প যারা রয়েছেন, তাদের মুখেও অনেক সময় শুনতে পাই এই জিনিসটা যে আহ, ওই একটা চিপসের প্যাকেটের বায়না করেছে রে, আমাকে বাড়ি এখান থেকে কিনে নিয়ে যেতে ঠিকই, হবে। ঠিকই, কারণ ওই মোবাইলে দেখেছে, মোবাইলে দেখে এটাই কিনে নিয়ে আসতে হবে মা। ঠিকই। তো এই জায়গাটা এবং বিস্কুট যেটা আমরা সবসময় বলি one of the most unhealthy food, ওয়ান অফ সেটা দ্য মোস্ট। হ্যাঁ, এবং সেটারও এত রকম বিজ্ঞাপন এবং প্যাকেজিং হুম। আ যেটা বাচ্চারা দেখে বাচ্চারা প্রচন্ডভাবে খুব অ্যাট্রাকটিভ। হ্যাঁ, এবং বিস্কিটটা শুধুমাত্র বাচ্চাদের বলবো না, সবার। বড়রাও হুম,
প্রচুর পরিমাণে। হুম, হুম। আমি তো ম্যাম ভাত কম হুম, খাচ্ছি, মানে এরকম এটা আছে। ২ টো এবং বিস্কুটের উপর দিয়ে আমি চালিয়ে দিচ্ছি। 2টো বিস্কুট কি 4টে বিস্কুট করে সারাদিনে হুম, আমি 4টে সকালে 4টে বিস্কিট দিয়ে একটুখানি চা খেয়ে নিলাম, ব্রেকফাস্ট হুম, আমার হয়ে যায়। রাত্রিবেলাও সন্ধ্যেবেলাও 4টে বিস্কিট দিয়ে চা খেয়ে নিলাম। সারাদিনে 8টা বিস্কিট খাচ্ছেন, মানে হুম, 2 কাপ ভাতের সমসাময়িক বিস্কিট খাচ্ছেন। ঠিক। তো আল্টিমেটলি এটা তো শরীরের জন্য ক্ষতিকর। আর বিস্কিটের মধ্যে হুম, সবচেয়ে আরেকটা জিনিস সোডিয়াম। বিস্কিটের মধ্যেও থাকছে সোডিয়াম, হুম, যেটা প্রিজারভেটিভস হিসেবে হুম, থাকছে। তো ঠিকই। আল্টিমেটলি সেটাও তো শরীরের জন্য খারাপ খুব, হচ্ছে, খুব খুবই খারাপ, খারাপ। খুব খারাপ। আচ্ছা ম্যাম। এবার যেটা জানতে চাইবো যে এই যে আমরা বিভিন্ন পুষ্টি উপাদানের গুলোর কথা বলছি, আ সেগুলোর তো আমার শরীরে ঘাটতি দেখা দিতে পারে। তো আমি কোন ধরনের পরীক্ষা করব? কোন ধরনের টেস্ট করব যাতে আমি বুঝতে পারবো যে না আমার এটা তো ঘাটতি আছে, আমার এটাকে মিট আপ করতে হবে। এরকম কি কোনো মানে ব্লাড টেস্ট বা এই জাতীয় কিছু কি আছে? হুম, এবং সেগুলো প্রচুর, থাকলে সেগুলো কি, কি? প্রচুর ব্লাড হুম, টেস্ট হুম। আছে। আমরা অন্তত অনেক যেটা আমি বছরে অন্তত ১ বার করতে পারি। হোল বডি চেকআপ আমি অলওয়েজ বলে থাকি যে হুম, আমরা বছরে প্রচুর টাকা খরচা করি। হুম, হুম, বিভিন্ন নিজেদের এন্টারটেইনমেন্টের হুম, জন্য, হুম, নিজেদের ভালো থাকার জন্য। তাই নিজেদের একটুখানি সুস্থ থাকার জন্য আমরা যদি বছরে একটা বার আফটার 20 হুম, বছরে একটা বার হেলথ চেকআপ করানো খুব ম্যান্ডেটরি। এবং যদি হেলথ চেকআপও না করাতে পারেন, অনেকের হুম। যদি অবশ্যই ভিটামিন ডি, এখন ভিটামিন ডি মারাত্মকভাবে সবাই ঠিক, ডেফিশিয়েন্ট, ঠিক, সবাই। ঠিক, ঠিক, আপনি টেস্ট করান, টেস্ট না করান, আমি চোখ বন্ধ করে বলে দিতে ঠিকই, পারি ঠিকই, আপনিও ঠিক, ঠিক, ডেফিশিয়েন্ট। ঠিক, ঠিক, সো ঠিক। ভিটামিন ডি প্রপার ওয়েতে টেস্ট করানো, হুম, ভিটামিন ডি টেস্টটা করিয়ে আমরা অ্যাসেস করতে পারছি কতটা ডেফিশিয়েন্ট। এবার ভিটামিন ডি মারাত্মক সিভিয়ার হুম, ডেফিশিয়েন্ট হতে হুম, পারে, আর মডারেট ডেফিশিয়েন্ট হতে পারে, মাইল্ড ডেফিশিয়েন্ট হতে পারে। সেই ওয়াইজ একটা সাপ্লিমেন্ট বা সাপ্লিমেন্ট নয়, ট্যাবলেট, হুম, যেটা হুম, আমরা হুম, হুম, ভিটামিন হুম, ডি হুম, ট্যাবলেট দিয়ে থাকি, সেটা ডক্টর হুম, রেকমেন্ড হুম, করবেন। এবং তার সঙ্গে ভিটামিন ডি এনরিচ ফুড খেতে হবে। এবারে আসি, অনেকেই মনে করেন আমার কিডনিটা ঠিক আছে তো, কারণ কিডনি কিন্তু কোনো সিমটম দেয় না। ঠিকই। অনেকে মনে করেন কিডনি ফাংশন টেস্ট প্রচুর বড় ব্যাপার, হুম, হুম, প্রচুর হুম, টাকার হুম, ব্যাপার। না, ভুল। কিডনি হুম, ফাংশন টেস্ট একটা সামান্য ব্লাড টেস্ট, হুম, যেটা দেখবে যে আপনার কিডনির যে পরিশ্রুত ক্ষমতা হুম। বা ফিল্ট্রেশন পাওয়ারটা ঠিক আছে কিনা, যেটাকে ইজিএফআর। ইজিএফআর টেস্ট হুম, বলা হচ্ছে। এই ইজিএফআর টেস্টটা করলে আমরা বুঝতে পারবো আপনার কিডনিটা ঠিক আছে। যদি দেখা যায় ইজিএফআর এর ভ্যালুটা 50 নিচে চলে আসছে বা 60 নিচে হুম, চলে আসছে, তাহলে ইমিডিয়েটলি কিডনির একটা ডক্টর দেখান, একটা নেফ্রোলজিস্টকে ঠিক। দেখান। এছাড়া আপনি লিপিড প্রোফাইল, লিপিড প্রোফাইল আরেকটা টেস্ট পড়ছে, যেটা আমরা বুঝতে পারবো আমাদের ব্লাড কোলেস্টেরল লেভেল। অনেকে খুব হুম, রোগা, কিন্তু কোলেস্টেরল লেভেল 300 এর ওপরে। তার একটা কারণ হচ্ছে ভিসেরাল ফ্যাট। ঠিকই। ভিসেরাল ফ্যাট আরেকটা বড় কারণ, যে 300 এর ওপরে কোলেস্টেরল লেভেল। তো সেক্ষেত্রে একটা আর একটা বড় জিনিস, সেটা হচ্ছে লিভার ফাংশন টেস্ট, এলএফটি। লিভার ফাংশন টেস্টের মাধ্যমে আমরা অ্যাসেস করতে পারবো আমাদের যে লিভারের এনজাইমসগুলো হুম, রয়েছে, সেই এনজাইমসগুলো ঠিক করে কাজ করছে কিনা, বা সেই এনজাইমসগুলোর কার্যক্ষমতা কতটা রয়েছে, সেই এনজাইমসগুলো কি বেড়ে গেছে না কমে গেছে, সেখান থেকে অ্যাসেস করতে পারবো ইজ দেয়ার চান্স অফ ডেভেলপিং দ্য ফ্যাটি লিভার অর এনলার্জ লিভার। তো এই 4টে টেস্ট আমি বলবো: লিপিড প্রোফাইল, লিভার ফাংশন টেস্ট, কিডনি ফাংশন টেস্ট, ভিটামিন ডি স্ট্যাটাস, এবং কমপ্লিট ব্লাড কাউন্ট, সিবিসি। সিবিসি। সিবিসি, এই 5টা টেস্ট যদি সারা বছরে করা যায়, বাকি যদি কোনো প্রবলেম হয়, থাইরয়েডের টেস্ট করাচ্ছি, অন্য কোনো কিছু টেস্ট করাচ্ছি, অন্য ভিটামিনের হুম, টেস্ট হুম, করাচ্ছি, সেটা তো করাতেই পারি। বাট এই 5টা জিনিস যদি আমি বছরে একবার করাই, তাহলে অন্তত আমার বডিতে খুব একটা সমস্যা নেই, হুম, হুম। এইটুকু আমি বলতে পারি। ঠিকই, হুম, ঠিকই। আচ্ছা, এইবার চলে আসবো রিকভারি। মানে আমরা তো যাদের কথা বলছি তারা প্রচুর পরিশ্রম হুম, করেন। হুম, তাদের হুম। মাসল টিয়ার হয়। তাদের কি বলে না যে কি বলে সারা শরীরে একটা ক্ষয় হয় হ্যাঁ, পরিশ্রমের ফলে। একদম, একদম। তো এইটা আমি রিকভার করব কি করে? আমার কি খেলে মানে খেলাধুলো বা ট্রেনিং এর পর এসেই কি আমায় খেতে হবে? নাকি আ উইথিন 30 টু 45 মিনিটস আমাকে প্রোটিন ইনটেক করতেই হবে। বেশ, একদম। আচ্ছা। সেটা আমি এগনগ হিসেবে হুম, খেতে পারি। কোনো আ সাপ্লিমেন্ট যদি কেউ প্রেফার করে, কোনো ডায়েটিশিয়ান প্রেফার করেন, তাহলে সেই সাপ্লিমেন্ট পাউডার আমি খেতে পারি, হাই প্রোটিন হুম, অবশ্যই। আচ্ছা, একটা ডিম সিদ্ধ খেতে পারি, যারা একটু আ রুরাল এরিয়ার দিকে। হুম, হুম, একটা ডিম সিদ্ধ আসার পরে, একটা দুধ, একটু ডিম সিদ্ধ। ১ গ্লাস দুধ, হুম, হুম, একটা ডিম সিদ্ধ খেলাম। আ একটু পনির সটে করে হুম, হুম, খেতে হুম, পারি। হুম। একটু সোয়া চাংস খেতে পারি। এগুলো সব হচ্ছে প্রোটিন, অ্যালং উইথ কিছু কার্বোহাইড্রেট রয়েছে। আমরা
কোথাও ইভেন্টে বা স্পোর্টসে যাওয়ার আগে খাবো কার্বোহাইড্রেট, এসে খাবো প্রোটিন। আচ্ছা। এটাই হচ্ছে রুলস। এবার কার্বোহাইড্রেটের মধ্যে মানে যাবো, যখন আমি কোনো স্পোর্টস ইভেন্টে যাচ্ছি আমি হ্যাঁ, কার্বোহাইড্রেট খাচ্ছি খেয়ে কারণ যাবো আমার এনার্জিটা তখন দরকার। একদম। এবং যখন সাত্তু আমি ওয়াটার, খেলাধুলো বানানা, ইয়েস, এগুলো। আমরা যখন খেলাধুলো করে আসছি, যখন আমার তখন মাসল আমার দরকার টিয়ার অ্যান্ড রিকভারি। টিয়ার হয়েছে, হ্যাঁ, তখন আমার দরকার রিকভারি, রিকভারি, তখন আমার দরকার প্রোটিন। প্রোটিন। মানে এটা একটা সায়েন্টিফিক একদম অ্যাপ্রোচ। সায়েন্টিফিক অ্যাপ্রোচ। আচ্ছা। এবার জানতে চাইবো যে এদের জন্য ঘুমটা কতটা দরকারি? ঘুম এখনকার দিনের স্পোর্টস পার্সোনালদের সবচেয়ে বড় একটা সমস্যা। তারা রাত্তির জাগছে, হুম, মোবাইল দেখছে, হুম, রাত্রির প্রায় হুম, 2:30-3টের সময় হুম, ঘুমোচ্ছে। হুম, তার ফলে অনেক সময় রাত্রিবেলা সুইট ক্রেভিংস হচ্ছে। হুম, তার ফলে উল্টোপাল্টা খেয়ে নিচ্ছে, হুম, ক্যাডবেরি একটা মেইন হুম, জায়গা, আইসক্রিম। এবং তারপরে আবার ঘুম থেকে উঠে পড়ছে, সকালবেলা প্র্যাকটিস আছে 6টা-7টার মধ্যে। তাহলে ঘুমোচ্ছে কতক্ষণ? 3 ঘন্টা, 4 ঘন্টা। আমার বডি বিশ্রাম পাচ্ছে কোথায়? আমাকে তো সবাইকে বিশ্রাম দিতে হবে। ঠিকই। আমার বডি স্কেলিটাল মাসলগুলোকে বিশ্রাম দিতে হবে, গ্যাস্ট্রোইন্টেস্টিনাল সিস্টেমকে বিশ্রাম দিতে হবে। তো এরা বিশ্রাম পাচ্ছে কোথায়? রেস্ট পাচ্ছে না হুম, তো। হুম, সেই রেস্টটাকে আমাকে প্রোভাইড করতে হবে অ্যাডিকুয়েট ওয়েতে। সেই রেস্টটাকে আমাকে প্রোভাইড করতে হবে। সেই রেস্টটাকে প্রোভাইড করার জন্য 7 to 8 আওয়ার্স অফ স্লিপ ইজ মাস্ট। অন্তত, মানে আমি অলওয়েজ বলি স্লিপ সাইকেলটা নয় 10টা থেকে 5টা, নয় 11টা থেকে 6টা, নয় 12টা থেকে 7টা। এই স্লিপ সাইকেল আমাকে মেনটেন করতেই হবে। আদারওয়াইজ কিন্তু কোনোভাবে সাস্টেন, এটা সবার জন্য সাস্টেন করা খুব মুশকিল লং রানে। এখন কিছু হচ্ছে না, বাট কদিন পরে হবে। কিন্তু ওই আমি রাত্রি 3টেয় শুলাম, দুপুর 12টায় ঘুম থেকে উঠলাম, চলবে না। চলবে না। তারা ট্রেনিং এর জন্য যেমন ডিসিপ্লিনড হন, হুম। খাবার-দাবারও তাকে ডিসিপ্লিন হতে হবে এবং স্লিপ সাইকেলও এবং ডিসিপ্লিন। স্লিপ সাইকেলটাও ঠিক রাখতে হবে। একদম। আচ্ছা, এবার যেটা অনেকেই জানতে চাইবেন আমার কাছে সেটা হচ্ছে, আমরা বছরে কতবার চিট মিল নিতে পারবো? চিট মিল ব্যাপারটা হচ্ছে যে আমি বাইরের খাবার খেতেই পারি, হুম, ডিপেন্ড করছে কতটা পোর্শনে খাবো। আমি কি বিরিয়ানি এলে 2 প্লেট বিরিয়ানি একসাথে খেয়ে নেব, নাকি বিরিয়ানি এলে হাফ প্লেট বিরিয়ানি খাবো? যদি আমি হাফ প্লেট বিরিয়ানি খাই, যদি আমি একটুখানি বাইরে চিকেন স্যুপ খাই, বা আমি যদি একটু একদিন বাইরে মিক্স নুডলস খাই, হুম, তাহলে সেটা আমি সপ্তাহে একবার বা মাসে একবার, আমি বলতে পারো যদি কারো ডিজিজ থাকে তাহলে সপ্তাহে একবার নয়, মাসে একবার হুম, আমরা যেতেই পারি চিট মিলে। কিন্তু যদি কারোর ডিজিজ থাকে হুম, তাহলে সেক্ষেত্রেও কি তার লাইফস্টাইল একদম বন্ধ হয়ে যাবে? না, একদম নয়। তার লাইফস্টাইল থাকবে, কিন্তু তাকে বাইরে বেরিয়ে বিরিয়ানি খাবো না চিকেন স্টু খাবো, সেই পোর্শনটা বুঝে খেতে হবে। একদমই। এবং কতটা হুম, পোর্শন, হুম, পোর্শন হুম, ম্যাটার করে। আমি কি খাচ্ছি যেমন ম্যাটার করে, তার থেকেও বেশি ম্যাটার করে কতটা পোর্শনে খাচ্ছি। তাই আমি 2 প্লেট বিরিয়ানির বদলে যদি হাফ প্লেট বিরিয়ানি খাই, তাহলে সেটা আমি মাসে একবার খেতেই পারি, সেটা কোনো অসুবিধা হবে না। ঠিক আছে। আ আমি বড়, বড় স্পোর্টস পারসনের বিভিন্ন ইন্টারভিউ আমি দেখছিলাম এই ইন্টারভিউটার আগে। আমি বহু স্পোর্টস পারসন আছেন তারা বলেন যে তারা বছরে আমি একদিনও আমি চিট মিল নিই না। আমি ভীষণ ডিসিপ্লিনড। ইন্টারন্যাশনাল লেভেলের স্পোর্টস পারসনদের কথা আমি বলছি। তো মানে তারা কতটা খাবার-দাবারের প্রতি কতটা ডিসিপ্লিন এবং একদম ডিসিপ্লিনড এতটা বলেই ডিসিপ্লিনড আজকে ওরা ওই ওই জায়গায়। জায়গায়। এবার আপনি যদি চিট মিলের কথা ভাবেন তাহলে ভাই একটু মুশকিল আছে। হুম। ডিসিপ্লিন হতেই হবে। এটা আমি সাধারণ হুম, মানুষের জন্য হুম, হুম, বললাম যে চিট মিলটা, হুম, চিট হুম, মিলের যে ব্যাপারটা বা কনসেপ্টটা হুম, সাধারণ মানুষের হুম, জন্য। যারা স্পোর্টস পারসন, হুম, যারা একদম হুম, ডিভোটেড টু হুম। অ্যাথলেটিক্স, তাদের ক্ষেত্রে কিন্তু চিট মিল নেওয়াটা খুব একটা একদমই রেকমেন্ডেড নয়। বুদ্ধিমানের কাজ নয়। একদমই হুম, হুম। রেকমেন্ডেড নয়। ওকে। সাধারণ মানুষের জন্য হুম, যদি এন্টারটেনমেন্টটা চলে যায় কি করে হবে? হুম। কিন্তু তাদের লাইফে তো এন্টারটেনমেন্ট তাদের স্পোর্টসটা। ঠিকই, তো ঠিকই। সেইটাকেই ধ্যান জ্ঞান হুম, কল্পনা রাখতে হবে। ঠিক। আচ্ছা ম্যাম, আমার কিছু ছোট, ছোট প্রশ্ন আছে। সেগুলোর উত্তর আপনি হ্যাঁ, না-ও দিতে পারেন বা ২ লাইনেও দিতে পারেন। ১ম প্রশ্ন থাকবে যে পেশি বাড়ানোর জন্য প্রোটিন পাউডার ম্যান্ডেটরি। না, ম্যান্ডেটরি নয়। আচ্ছা, তার মানে এটা ভুল। না, ম্যান্ডেটরি নয়। যদি দরকার হয় তার তবেই। অ্যাথলেটিক পারফরম্যান্স অনুযায়ী হুম। তবেই দেব, নয়তো নয়। অ্যাথলিট কিংবা স্পোর্টস পারসনদের ভাত খাওয়া যাবে না। ভুল। আচ্ছা, যত বেশি সাপ্লিমেন্ট তত ভালো পারফরম্যান্স। না, একদম ভুল। যত বেশি ডিসিপ্লিন লাইফস্টাইল তত ভালো পারফরম্যান্স। গুড।
শীতকালে শরীরকে হাইড্রেট রাখার অতটা দরকার পড়ে না। একদমই ভুল। শীতকালে বেশি দরকার পড়ে। কারণ ইন্টারনালি বডি ডিহাইড্রেট হতে থাকে। ঠিক। প্রাকৃতিক খাবার দিয়েও আন্তর্জাতিক মানের পারফরম্যান্স সম্ভব। সম্ভব। ঠিক এটা। এনার্জি ড্রিংক এবং স্পোর্টস ড্রিংকস একই জিনিস। না। স্পোর্টস ড্রিংকসে হাইড্রেশনটাও মেইনটেইন করে। স্পোর্টস ড্রিংকসের মধ্যে এনার্জি যেমন থাকে তেমন থাকে ইলেক্ট্রোলাইটস। আচ্ছা। যেটা আমার বডিতে হুম, এই যে সোয়েটিং এর মাধ্যমে হুম, যত ইলেক্ট্রোলাইটস অর্থাৎ সোডিয়াম, হুম, পটাশিয়াম, ক্লোরিন বেরিয়ে যাচ্ছে সেইটাকে রিপ্লেনিশ করে। আর এনার্জি ড্রিংকস হচ্ছে হাই এনার্জি দেয়, which is not recommended. হুম। Energy drinks not recommended. Sports drink highly recommended for sports personnel. But energy drinks not recommended. কারণ এটা কিন্তু আলটিমেট কার্ডিওভাস্কুলার রিস্ক, সাডেন স্ট্রোক, কার্ডিয়াক অ্যারেস্ট এগুলোর পরিমাণ বাড়ায়। অনেক কোম্পানি আছে এবং তারা ডিসক্লেমারে সেটা লিখে দেয়, নট মোর দ্যান 2 ক্যানস পার ডে। সো এটা লিখে দেয় অলরেডি, ডিসক্লেমারটা কেউ মানে পড়ে না। এনার্জি ড্রিঙ্কসটা আদতে কারোই দরকার নেই। না, দরকার নেই হুম, কারো। নর্মাল ফুড থেকে হুম, এনার্জি পাওয়া যাবে। ঠিক। আচ্ছা, খাবার কম খেলে অ্যাথলিটরা বেশি ফিট থাকে। ভুল। অ্যাডিকুয়েট ডায়েট ডায়েট মাস্ট। লাগবে, যেটা আমরা এতক্ষণ আলোচনাই করলাম। আচ্ছা, বছরের একবারে বেশি চিট মিল নেওয়া যাবে না। ডিপেন্ডস হুম, কোন প্রফেশনে হুম, রয়েছি, কোন স্তরে রয়েছি, জাতীয়, হুম, আন্তর্জাতিক কোন স্তরে রয়েছি এবং কতটা ডিসিপ্লিনড হুম। রয়েছি। ডিপেন্ডস অন দ্যাট। তার মানে না নিলেই ভালো, না নিলেই ভালো। না নিলেই ভালো। না নিলেই ভালো। ওকে। যদি আপনাকে ভারতের প্রতিটি অ্যাথলিট বা খেলাধুলো প্রেমী যে সমস্ত মানুষ আছেন বা অভিভাবক, তাদের জন্য যদি আপনার একটা ডায়েট টিপস থাকে, মানে ডায়েট টিপস যদি দিতে হয় সেটা কি থাকবে? নিজের প্লেটটাকে সুন্দরভাবে সাজাও। নিজের প্লেটটাকে এমনভাবে সাজাও যেটা তোমার পারফরমেন্সকে স্টিমুলেট করবে। ডোন্ট রিলাই অন সাপ্লিমেন্ট, ডোন্ট রিলাই অন সাম পাউডার। আল্টিমেটলি আমার প্লেটে যা থাকবে, আমার প্রাকৃতিক খাদ্য যেগুলো থাকবে, ন্যাচারাল ফুডস যেগুলো থাকবে, সেটাই আমার আল্টিমেট সোর্স। তার সঙ্গে ডিসিপ্লিনড লাইফস্টাইল, লাইফস্টাইল মডিফিকেশন অ্যালং উইথ ডায়েটারি, একটা প্রপার ডায়েটারি অ্যাপ্রোচ আল্টিমেট তোমার কি অফ সাকসেস। থ্যাংক ইউ সো মাচ ম্যাম। আমাদের এই ধরনের অনুষ্ঠান আমরা এর আগে কখনো করিনি। আশা করি আমাদের যারা দর্শক যারা দেখলেন তারা উপকৃত হবেন। এবং স্পোর্টস নিউট্রিশন নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে আপনারা কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। আমরা চেষ্টা করব তার যথাযথ উত্তর দেওয়ার। আজ এ পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো এপিসোডে। নমস্কার। নমস্কার।